আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আরেকটি ক্লাস শুরু করতে যাচ্ছি, আমাদের আরেকটি ভার্চুয়াল ক্লাস। আশা করছি হয়তো আর বেশি দিন আমাদের ভার্চুয়াল ক্লাস করতে হবে না, এটাই এটাই মূল আনন্দের বিষয়। যাই হোক, আমরা গত ক্লাসেই পড়েছিলাম ক্রাইম রিপোর্টিং নিয়ে। আমরা অপরাধ সংক্রান্ত রিপোর্টিং নিয়ে আলোচনা করছি, অপরাধ সংক্রান্ত রিপোর্টিং নিয়ে পড়াশোনা করছি। এখন মনে রাখা প্রয়োজন যে আপনাদের এক বন্ধু গতদিন বলেছিল যেটা আমরা কোন কোন বই থেকে পড়বো, সেটা একটা ব্যাপার ছিল। আমি একটু আপনাদেরকে, নিশ্চয়ই আপনাদের হাতে খাতা কলম আছে, আমি Yes, sir. কয়েকটা রেফারেন্স একটু আপনাদেরকে বলে রাখি যে আমরা কোন কোন বই থেকে টপিক গুলো পড়বো। আপনাদের এক বন্ধু গতদিন বলেছিল যে আমরা আমরা সুধাংশু শেখর রায়ের এই বই থেকে পড়তে পারি কিনা। আমরা অবশ্যই পড়তে পারি, এটা অবশ্যই একটা ভালো বই। তাহলে আমরা রেফারেন্সটা একটু লিখে নিই। আমরা লিখে নিচ্ছি হচ্ছে যে আপনারা লিখবেন যে অপরাধ সংক্রান্ত প্রতিবেদন, এটা রেফারেন্স হচ্ছে। আচ্ছা, প্রথমে টপিকটার নাম লিখবেন। টপিকটার নাম লিখবেন হচ্ছে অপরাধ বা ক্রাইম রিপোর্টিং। অপরাধ বা ক্রাইম রিপোর্টিং, এটা হচ্ছে পঞ্চদশ অধ্যায়। পঞ্চদশ অধ্যায়, পৃষ্ঠা হচ্ছে 242 থেকে 242 থেকে 242 থেকে 255 পর্যন্ত। 242 থেকে 255 পর্যন্ত। আর বইটার নাম, আপনার বইটার নামটা লিখে নিন। বইটার নাম হচ্ছে রিপোর্টিং। রিপোর্টিং বইটা লিখেছেন সুধাংশু শেখর রায়। বইটার নাম হচ্ছে রিপোর্টিং, বইটা লিখেছেন সুধাংশু শেখর রায়। আচ্ছা, আমরা একটা রেফারেন্স পেয়ে গেলাম। আমরা আরেকটা রেফারেন্স লিখে নিই, তারপরে আমরা আলোচনায় আসি। আমরা আরেকটা জায়গা থেকে এই ক্রাইম রিপোর্টিং পড়বো। বইটার নাম চ্যাপ্টারটার নাম আমি বলে দিচ্ছি আপনাদের। আমি বলে দিচ্ছি আপনাদেরকে। ওকে, এই চ্যাপ্টারের নাম হচ্ছে ক্রাইম। হ্যাঁ, চ্যাপ্টারের নামই হবে ক্রাইম। চ্যাপ্টারের নাম হবে ক্রাইম। আর বইটা পৃষ্ঠা হবে 274 থেকে 274 থেকে, এটা বেশি বড় নয়, ছোটই। 274 থেকে 286। 274 থেকে 286, এবং এই বইটির নাম হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন, দ্য কমপ্লিট রিপোর্টার। দ্য কমপ্লিট রিপোর্টার, বইটা লিখেছেন জুলিয়ান হ্যারিস, কেলি লেইটার এন্ড স্ট্যানলি জনসন। দ্য কমপ্লিট রিপোর্টার। ওকে, তো এই দুটো হচ্ছে বড় রেফারেন্স। আপনারা আরো একটা রেফারেন্স আপনারা গতদিন পেয়েছেন, সেটা খুব বেশি কার্যকর রেফারেন্স নয়, সেটা হচ্ছে আমার লেখা একটা বই। সেই বই থেকে কিছু জিনিস আপনারা পড়ার জন্য পড়তে পারবেন, কিন্তু সেটা রেফারেন্স আকারে কোথাও লিখতে পারবেন না। আমরা বব এগিংটনের আলোচনা পড়বো, তিনি কি বলেছেন, ক্রাইম রিপোর্টার কি করবে, কিভাবে করবে, সেই আলোচনা যাব আমরা। তার আগে আমি একটু এখান থেকে একটু আলোচনা করি, এই বই থেকে একটু আলোচনা করার প্রয়োজন আছে। সেটা হচ্ছে, গতদিন যখন আপনাদেরকে আমি পড়ছিলাম, ক্লাসে আলোচনা করছিলাম, তখন আমি বারবার বলছিলাম যে আসলে পৃথিবীতে প্রত্যেকটা সমাজই অপরাধ প্রবণ, অপরাধ সংক্রান্ত ঘটনা ঘটেই থাকে, এবং সেই অপরাধ সংক্রান্ত ঘটনা সংবাদ মাধ্যমে আসে। আর এই অপরাধ সংক্রান্ত ঘটনা প্রবাহর প্রতি মানুষের একটা চিরন্তন আগ্রহ আছে। মানুষ যেমন অপরাধ সংক্রান্ত ঘটনা প্রবাহ জানতে চায়, একই সাথে মানুষ অপরাধ সংক্রান্ত ঘটনা থেকে শিক্ষা নিতে চায়, মানুষ সচেতন হয়, এবং কি করে, অনেক সময় আবার মানুষ অপরাধ সংক্রান্ত ঘটনা জেনে নিজে আবার অপরাধ করতে প্ররোচিত হয়। আর সেজন্যই অপরাধ সংক্রান্ত সাংবাদিকতা, ক্রাইম রিপোর্টিং হচ্ছে খুবই সংবেদনশীল একটা বিষয়, খুবই সেন্সিটিভ একটা বিষয়, যেটা আসলে যথাযথভাবে আমাদের তৈরি করতে হয়। যদি আমরা যথাযথভাবে অপরাধ সংক্রান্ত সাংবাদিকতা না করি, অপরাধ সংক্রান্ত সংবাদ তৈরি না করি, তাহলে নানা ধরনের বিপদ ঘটতে পারে। আপনাদের ছোট্ট একটা উদাহরণ দিই। অপরাধ সংক্রান্ত সাংবাদিকতা একসময় আদালতে করায়, তখন সেটা আবার আদালত সংক্রান্ত প্রতিবেদন হয়ে যায়। হ্যাঁ, অপরাধ সংক্রান্ত সংবাদ সেটা আদালতে করায়, সেটা আদালত সংক্রান্ত সংবাদ পরিণত হয়। আপনারা খেয়াল করে দেখেন, সাম্প্রতিক সময়ে একটা অপরাধ সংক্রান্ত ঘটনা খুব করে ঘটছে। সেটা হচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটি, ইংলিশ মিডিয়াম স্কুল বা বিভিন্ন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, তারা
তারা মাদক গ্রহণ করছে এবং তারপরে একটা একটা আরেক ধরনের অপরাধে যুক্ত হয়ে আরেক ধরনের সীমা লঙ্ঘন করে অপরাধে যুক্ত হয়ে তারা প্রাণ হারাচ্ছে। এরকম কয়েকটি ঘটনা ঘটেছে আমাদের সমাজে এবং সেই ঘটনাগুলো নিয়ে খুব তোলপাড় চলছে। আপনারা সেই ঘটনাগুলো খেয়াল করছেন, দেখছেন, নিজেরাও সংবাদ পড়ছেন। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যদি এই ঘটনাগুলো, এই অপরাধগুলো আপনি যদি পুঙ্খানুপুঙ্খ ভাবে যদি আপনি তুলে ধরেন, কিভাবে প্রেমের সম্পর্ক হচ্ছে, কিভাবে তারা মদ্যপান করছে, কিভাবে তারা পরবর্তীতে সমাজ বিরোধী, নীতি বিরোধী বা আমাদের নৈতিকতা বিরোধী কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে এবং কিভাবে তারা প্রাণ হারাচ্ছে, এই ঘটনাগুলো যদি আপনি যদি একেবারে স্টেপ বাই স্টেপ পুঙ্খানুপুঙ্খ ভাবে আপনি যদি তুলে ধরেন, তাহলে কিন্তু সেই ঘটনাগুলো অনেককে এই ধরনের অপরাধ করতে প্ররোচিত করতে পারে। অনেকে কিন্তু এই ধরনের অপরাধে ইউজ টু হওয়ার জন্য বা এক্সাইটমেন্ট পাওয়ার জন্য এই ধরনের কিন্তু অপরাধে কিন্তু অনেকে যুক্ত হওয়ার ব্যাপার হতে পারে। সেজন্য এই ধরনের প্রতিবেদনগুলো তৈরি করার সময় অত্যন্ত সচেতন ভাবে প্রতিবেদন তৈরি করতে হয়। আচ্ছা, আবারও এই বইটি থেকেই বলি, এই বইটিতে স্পষ্ট করে বলা আছে যে অপরাধ সংক্রান্ত ঘটনার দুটো দিক থাকে। দুটো দিক কি, একটা হচ্ছে যে অপরাধ সংগঠন করে অর্থাৎ অপরাধ যে ঘটায়, আর আরেকটি হচ্ছে যে হচ্ছে অপরাধের শিকার হয়। এবং এই দুটো ক্ষেত্রেই তথ্যপত্র সংগ্রহ, দুটো ক্ষেত্রেই তথ্যপত্র বিশ্লেষণ, দুটো ক্ষেত্রেই তথ্যপত্র উপস্থাপন সবকিছুই করতে হয় অত্যন্ত সচেতন ভাবে, অত্যন্ত সংবেদনশীল ভাবে। অপরাধ যখন ঘটে তখন সেই অপরাধটা তিনটা প্রেক্ষাপটে ঘটে। কিছু কিছু অপরাধ সাংবাদিকের সামনেই ঘটে, কিছু কিছু অপরাধ একেবারেই আহ সাংবাদিকের সাংবাদিকের অগোচরে ঘটে, সেটা হয়তো সাংবাদিককে কেউ জানান। আবার কিছু কিছু অপরাধ, কিছু কিছু ঘটনার কোনো ধরনের ট্রেস পাওয়া যায় না, সেটা পরবর্তীতে নথিপত্র নানা ধরনের আলামত সেগুলো ঘেটে, সেগুলো পর্যালোচনা করে, সেগুলো ব্যাখ্যা করে সেই রিপোর্টিং বা সেই প্রতিবেদন তৈরি করতে হয়। তো মনে রাখা প্রয়োজন, এই তিনটি কাজ করতে যেই আবারও চলে আসে সেই কথা, তিনটি কাজ করতে যেই সাংবাদিককে তার পেশাদারিত্বের পরিচয় দিতে হয়। অর্থাৎ যখন অপরাধ তার চোখের সামনে ঘটে তখন তখন সেটা যেমন সে অত্যন্ত কি বলা যায়, অত্যন্ত সংবেদনশীল মন নিয়ে দূর থেকে নিজের নিরাপত্তা বজায় রেখে তিনি সেই সংবাদ কাভার করবেন, সেটা এক যেমন ঠিক। আবার যখন তাকে অপরাধ সংক্রান্ত ঘটনা প্রবাহ যখন কেউ জানাবে, তখন যা জানাবে সেটাই তিনি সংবাদ করবেন তা নয়, সেটাকে নানাভাবে ক্রস চেক করে, আমরা জানি 3 বার ক্রস চেক করতে হয়। আমি আপনাদেরকে বলেছিলাম ক্রস চেক অ্যান্ড ক্রস চেক, যে অপরাধ সংক্রান্ত ঘটনা তথ্য আসার পরে বিভিন্নভাবে ক্রস চেক হওয়ার পরে তারপরে সেটা সেটা সাংবাদিকরা প্রকাশ করবেন। আর আরেকটি যেটা হচ্ছে যে 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 অপরাধের কোনো ধরনের এভিডেন্স থাকে না, যে অপরাধের কোনো ধরনের সাক্ষী থাকে না, যে অপরাধের সাক্ষ্য পাওয়া যায় না, যে অপরাধের সংবাদ নানা ধরনের নথিপত্র যাচাই বাছাই করে, নানা ধরনের আহ দলিল দস্তাবেজ যাচাই বাছাই করে করতে হয়, সেক্ষেত্রেও সাংবাদিককে ভীষণভাবে তৎপর হতে হয়। সেক্ষেত্রে সাংবাদিককে ভীষণভাবে সতর্ক থেকে, ভীষণভাবে তৎপর থেকে সাংবাদিককে সেই প্রতিবেদনগুলো তৈরি করতে হয়। মনে রাখা প্রয়োজন, অপরাধ সংক্রান্ত সাংবাদিকতার দুটো দুটো খুব কাছাকাছি দিক আছে। সেটা হচ্ছে অপরাধ সংক্রান্ত সাংবাদিকতা থেকেই খুব দ্রুত বা খুব তাড়াতাড়ি সেই সংবাদ, সেই ঘটনা চলে যায় হচ্ছে আদালতে, তখন সেটা আদালত সংক্রান্ত রিপোর্টিং হয়ে যায়। আরেকটা কি, বেশিরভাগ ক্ষেত্রেই অপরাধ সংক্রান্ত সাংবাদিকতার প্রেক্ষাপটেই কি ঘটে, অনুসন্ধান ঘটে। অর্থাৎ সাংবাদিকের অনুসন্ধান করার সুযোগ তৈরি হয় বা সাংবাদিক অনুসন্ধান করতে পারেন। অর্থাৎ আপনি যে সাংবাদিকতা করেন, আপনি যে সাংবাদিকতার সাথে যুক্ত থাকেন, সেখানে কোনো না কোনো ভাবে, কোনো না কোনো ফর্মে অপরাধ সংক্রান্ত সংবাদ, অপরাধ সংক্রান্ত ঘটনা প্রবাহ, অপরাধ সংক্রান্ত বিষয় আপনার সামনে চলে আসে এবং সেটা যথাযথভাবে আপনাকে সংবাদ তৈরি করতে হয়। আমি আরেকবার আপনাকে সুন্দর করে বলে রাখি যে কোন পটভূমিতে বা কোন ভাবে অপরাধ সংক্রান্ত সাংবাদিকতা বা অপরাধ সংক্রান্ত প্রতিবেদন হয়, তার 3টি ব্যাকগ্রাউন্ড আছে, 3টি ঘটনা আছে, 3টি প্রেক্ষাপট আছে। এই 3টি হচ্ছে, নাম্বার 1, কোন ঘটনা সেটা রিপোর্টারের সামনেই ঘটে, নাম্বার 1।
কিছু কিছু অপরাধ রিপোর্টারের সামনেই ঘটে। আমি যখন প্রতিবেদক ছিলাম, আমি যখন এটিএন বাংলায় কাজ করতাম মূলত, তখন একটা ঘটনা ঘটেছিল এরকম যে আহ টঙ্গীতে যেখানে শিল্প এলাকা রয়েছে সেখানে সেখানে গার্মেন্টসে মারামারি হবে, রাস্তা অবরোধ হবে, সেখানে সেখানে ভাঙচুর হবে। এমন একটা তথ্য অফিসে অনেক আগেই চলে এসেছিল এবং আমাকে টেলিভিশনের পক্ষ থেকে অনেক সকালবেলা ভোরবেলা অনেক সকালবেলা ভোরবেলা একটা একটা গাড়িতে করে আমাকে সেই স্পটে পাঠানো হয়েছিল। হ্যাঁ, এবং সেখানে যেয়ে আমি সেটা কাভার করেছিলাম। তো রাস্তা অবরোধ, ভাঙচুর, প্রতিবাদ শ্রমিকের ন্যায্য অধিকার, কিন্তু রাস্তা অবরোধ করে সহিংসতা করা এটা নিশ্চয়ই অপরাধ। তো রাস্তা অবরোধ, ভাঙচুর, কারখানায় ভাঙচুর এগুলো যখন ঘটছিল, এগুলো আসলে রিপোর্টার হিসেবে আমার চোখের সামনেই ঘটছিল। আর সেই প্রেক্ষাপটে কি দেখা গেল, এই চোখের সামনেই যা ঘটলো, চোখের সামনেই যা প্রকাশিত হলো, সেটা 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 আসলে অপরাধ সংক্রান্ত প্রতিবেদন হিসেবে প্রকাশিত হলো। আমি যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম, তখন ছাত্র সংগঠনের মধ্যে মারামারি হতো। হ্যাঁ, এটা আমাদের হলে মারামারি হতো, কলাভবনের সামনে মারামারি হতো। হ্যাঁ, এরকম অনেক ঘটনা আমি স্বচক্ষে দেখেছি, অনেক ঘটনা আমি সরাসরি দেখেছি। ঠিক আছে? তার মানে সেই অপরাধ সংক্রান্ত ঘটনা আমার চোখের সামনেই সংঘটিত হয়েছে। আমি যখন হরতাল অবরোধ কভার করেছি, তখন কোথায় গাড়ি পোড়ানো হবে, কোথায় গাড়ি ভাঙা হবে, এ ধরনের কিছু তথ্য আমরা আগেই পেতাম। যদিও সেই সাংবাদিকতাটা কতটুকু নৈতিক সেটা নিয়ে আমাদের প্রশ্ন আছে। কারণ আমাদেরকে তথ্য জানিয়ে একদল দুর্বৃত্ত একজন মানুষের সম্পদহানি করছে, সেটা আমরা সংবাদ করব কি করব না, বা সেই সংবাদ করতে আমরা উৎসাহ যোগাবো কি যোগাবো না, সেটা নিয়ে কিন্তু আসলে একটা ডিবেট আছে। তো সেখানে সেখানে এই ধরনের ঘটনা ঘটে, সেগুলো আমরা কাভার করি। তার মানে হচ্ছে কিছু অপরাধ সংক্রান্ত ঘটনা রিপোর্টারের সামনেই সংঘটিত হয়। আপনারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিছু অপরাধের ঘটনা যদি ক্যাম্পাসের মধ্যেও ঘটে, সেটা কিন্তু একটা বড় ধরনের অপরাধ সংক্রান্ত সংবাদ হতে পারে। ২ নাম্বার কি, কিছু কিছু ঘটনা রিপোর্টারকে অবহিত করেন। একটা ঘটনা ঘটে গেছে, একটা খুন ঘটে গেছে, একটা নির্যাতনের ঘটনা ঘটে গেছে, রিপোর্টার কি করেন, তখন সেই স্পটে যান। একটা অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে গেছে, রিপোর্টার সেই স্পটে যান, তারপর নানা ধরনের আলামত, নানা ধরনের বিষয় পর্যালোচনা করে, নথিগুলো ব্যাখ্যা করে তিনি সংবাদ করেন এবং সেই সংবাদ পরে প্রকাশিত হয়। এবং মনে রাখা প্রয়োজন, যখন রিপোর্টার সেখানে যান, অর্থাৎ স্থানে যান, অর্থাৎ অপরাধ সংঘটিত স্থানে যান, তখন রিপোর্টারকে যেমন নানা ধরনের বিষয় পর্যবেক্ষণ করতে হয়, নানা ধরনের বিষয় তথ্য উপাত্ত নিতে হয়, একই সাথে রিপোর্টারকে কি করতে হয়, একই সাথে রিপোর্টারকে সেই তথ্যগুলো ক্রস চেক করতে হয়। এবং তথ্যগুলো ক্রস চেক করার জন্য রিপোর্টারকে অনেকের সাথে কথা বলতে হয়, পুলিশের সাথে কথা বলতে হয়, প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলতে হয়, যিনি ভিকটিম হয়েছেন সুযোগ হলে তার সাথে কথা বলতে হয়, ভিকটিমের আত্মীয়দের সাথে কথা বলতে হয়, ইভেন যদি সুযোগ হয় যিনি অপরাধটা সংগঠিত করেছেন, যিনি অপরাধী, তার সাথেও কথা বলার চেষ্টা করতে হয়। এবং তার সাথে কথা বলার চেষ্টা করে নানা দিকে বিচার বিশ্লেষণ করে একটা রিপোর্ট রিপোর্ট রিপোর্টার করতে পারেন। তারপরে কি, তারটা হচ্ছে যে উপযুক্ত, মানে উপরে উল্লেখিত আমরা যে দুইটা বিষয় উল্লেখ করলাম, এটা ছাড়াও ৩ নম্বর আরেকটা বিষয় আছে, সেখানে বিষয়কে বলা হচ্ছে রিপোর্টার পুরনো জিনিসপত্র, কাগজপত্র ঘেঁটে কিংবা পড়াশোনা বা গবেষণা করে অপরাধ সংক্রান্ত প্রতিবেদন তৈরি করতে পারেন। কোন একটা মামলার রায় হয়েছিল, সে মামলার রায়ের নথি যদি আপনি পেয়ে যান, কোন একটা অপরাধ তদন্ত হয়েছিল, সেই তদন্তের নথি যদি আপনি পেয়ে যান, সেই নথির মধ্যে যদি অসঙ্গতি থাকে, সেই নথির মধ্যে যদি বড় ধরনের সমস্যা থাকে, সেই বিষয়গুলো আপনি বিচার বিবেচনা করে আপনি অপরাধ সংক্রান্ত প্রতিবেদনের রিপোর্ট করতে পারেন। ছোট্ট করে বলে রাখি, অপরাধ সংক্রান্ত রিপোর্টিং এর দুটো দুটো খুব মৌলিক বিষয় আছে। একটা হচ্ছে একটা হচ্ছে নীতিগত দিক সাংবাদিকতার, একটি হচ্ছে আইনগত দিক। অপরাধ সংক্রান্ত সাংবাদিকতায় কখনোই অভিযুক্তকে, আমরা জানি যে কে অপরাধী সেটা প্রমাণিত হতে হয় আদালতের মাধ্যমে। কে অপরাধী সেটা প্রধানত আদালতের মাধ্যমে প্রমাণিত হতে হয়, তারপরে তাকে অপরাধী বলা হয়। যেমন আপনি রাজনৈতিক মেঠো বক্তৃতায় আপনি যুদ্ধাপরাধী বলতে পারেন, যুদ্ধাপরাধী বলে কারো নাম টাম বলতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যখন নিউজ করছেন, যদি আপনি ট্রাইব্যুনাল সংক্রান্ত রিপোর্ট করেন, এটা আইন আদালত সংক্রান্ত রিপোর্ট, আমরা জানি অপরাধের সংগঠন, তারপরে আইন আদালতে চলে যায়। যখন আইন আদালতে চলে গেছে বিষয়টি, কোনো অপরাধের বিষয়, তখন যদি বিষয়টা বিচারাধীন থাকে, তাহলে আমরা তাকে যুদ্ধ অপরাধে অভিযুক্ত বলবো, আমরা দণ্ডপ্রাপ্ত বা যুদ্ধ অপরাধী আমরা বলবো না।
তো এই ক্ষেত্রে অপরাধের ক্ষেত্রেও অন্যান্য অপরাধের ক্ষেত্রেও আমরা অভিযুক্ত বলবো, সরাসরি অপরাধী, সরাসরি খুনি, সরাসরি সরাসরি হত্যাকারী, হ্যাঁ, সরাসরি নির্যাতনকারী, হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের বলার সুযোগ নেই। আমরা অভিযুক্ত বলবো, আমরা অন্যান্য এভিডেন্সিয়াল সার্কামস্টেন্সেস এর বিষয় তুলে ধরবো, কিন্তু সরাসরি খুনি, হত্যাকারী, হ্যাঁ, এগুলো কিন্তু আমরা আমরা বলতে পারি না। বাংলাদেশে বিভিন্ন সংবাদ মাধ্যমের একটা প্রবণতা আছে, যারা অখ্যাত অনলাইন, যারা যারা অজ্ঞাত অনলাইন, যারা গুপ্ত অনলাইন, তারা অনেক সময় এমন ভাবে সংবাদ প্রকাশ করে, এমন ভাবে সংবাদের ট্রিটমেন্ট তারা তৈরি করে, এমন ভাবে হেডলাইন তৈরি করে, একেবারেই সংবাদের শুরুতেই কাউকে না কাউকে বড় ধরনের অপরাধী, বড় ধরনের খুনি, বড় ধরনের ধর্ষণকারী, বড় ধরনের নির্যাতনকারী, এই ধরনের তথ্যপত্র তুলে ধরা হয়। এই ধরনের তথ্যপত্র তুলে ধরে আসলে অভিযুক্ত ব্যক্তির মানহানি করা হয়। মনে রাখা প্রয়োজন, যার বিরুদ্ধে আপনি সংবাদটা করছেন তার একটা সামাজিক জীবন আছে, তার একটা পারিবারিক জীবন আছে, তার একটা খ্যাতি আছে এবং তার একটা সম্মান আছে। তার সামাজিক জীবন আছে, পারিবারিক জীবন আছে, খ্যাতি আছে, সম্মান আছে। তো ফলে এই বিষয়গুলো এই বিষয়গুলো আপনারা যখন পড়াশোনা করবেন, এই বিষয়গুলো এটা খাবেন মজা করে জুসের মতো বানিয়ে, এই বিষয়গুলো যখন আপনারা রিপোর্টিং করবেন তখন বিষয়গুলো খুব খুব সতর্কতার সাথে মাথায় রাখতে হবে। তো মনে রাখা প্রয়োজন যে আপনি যখন রিপোর্ট করছেন, আপনি যখন ক্রাইম রিপোর্টিং করছেন, তখন এই আইনগত দিক, অর্থাৎ কাউকে সরাসরি অপরাধী না বলা, হত্যাকারী, ধর্ষণকারী, নির্যাতনকারী না বলা, এবং দ্বিতীয়ত হচ্ছে নীতিগত দিকটি মেনে চলা। আপনি নীতিগত দিক মেনে চলার বিষয়ে আপনার মনে রাখা প্রয়োজন, আপনি ওই পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং তার সবকিছু জেনে শুনে আপনি রিপোর্টিংটা করবেন। মনে রাখা প্রয়োজন যে অপরাধ সংক্রান্ত সাংবাদিকতা যেহেতু খুবই সংবেদনশীল, এবং এই অপরাধ সংক্রান্ত সাংবাদিকতার ক্ষেত্রে যেহেতু একটা মানুষের পারিবারিক সম্মান জড়িত, তখন তখন ভিকটিমের ছবি প্রকাশ নিয়ে, ভিকটিমের পরিবারের ছবি প্রকাশ নিয়ে খুব সতর্কতা অবলম্বন করতে হবে। আপনারা খেয়াল করে দেখুন, ভারতে একটা মেয়ে চলন্ত বাসে ধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ করেছিল। ভারতের গণমাধ্যম কিন্তু সে মেয়েটার নাম, পরিচয়, ছবি প্রকাশ করেনি। ভারতীয় গণমাধ্যম মেয়েটার নাম দিয়েছিল নির্ভয়া। আপনারা জানেন এই ঘটনা প্রবাহ। তো নির্ভয়া হত্যাকাণ্ডের শিকার হলো, বর্বর হত্যাকাণ্ডের শিকার হলো, পুরো ভারত জুড়ে তোলপাড় হলো, কিন্তু এই মেয়েটার কিন্তু প্রকৃত নাম কেউ সংবাদ মাধ্যম প্রকাশ করেনি। এই মেয়েটার কোনো ছবি কিন্তু সংবাদ মাধ্যম প্রকাশ করেনি। অথচ বাংলাদেশে দেখেন অনেক অনলাইন, অনেক অখ্যাত অনলাইন এবং অনেক ক্ষেত্রে ভালো অনলাইন, ঠিক আছে, তারা কিন্তু অনেক ক্ষেত্রে ছবিটা প্রকাশ করে দেয়, যেটা কিন্তু অনেক ভয়ঙ্কর রকম অন্যায়। আপনি যদি সেই ভিকটিমের ছবি প্রকাশ না করলেন, কিন্তু ভিকটিমের মা বাবার ছবি প্রকাশ করে দিলেন, এটা কিন্তু আরেক ধরনের অন্যায়। আমি আবারও বলছি যে অপরাধ সংক্রান্ত সংবাদের ক্ষেত্রে ভিকটিম এবং অ্যাকিউজড, অর্থাৎ অপরাধের শিকার এবং অভিযুক্ত অপরাধী, তাদের দুই বিষয়ে কিন্তু সাংবাদিককে সতর্কতার সাথে কাজ করতে হবে। তাদের ছবি প্রকাশের ক্ষেত্রে, তাদের নাম প্রকাশের ক্ষেত্রে, তাদের পরিচয় প্রকাশের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়গুলো বিবেচনা করে তারপর সংবাদ প্রকাশ করতে হবে। তো আমি এখন ক্লাসের এই পর্যায়ে আপনাদের কাছ থেকে কিছু মতামত শুনতে চাই, কিছু ক্রাইম রিপোর্টিং নিয়ে আপনাদের কথা শুনতে চাই, অভিজ্ঞতা শুনতে চাই। আপনারা যদি এখন যে কোনো রিপোর্টিং নিয়ে, ক্রাইম রিপোর্টিং নিয়ে আপনাদের কোনো কথাবার্তা, আপনাদের কোনো মতামত, আপনাদের কোনো পরামর্শ, আপনাদের কোনো অবজারভেশন থেকে থাকে, আপনারা একটু কথা বলতে পারেন। হ্যাঁ, রেজাউল বলেন। স্যার কয়েকদিন আগে, 2 দিন মতন আল জাজিরা একটা রিপোর্ট হয়েছে যে অল দ্য প্রাইম মিনিস্টার মিন্স, এটা কোন ধরনের রিপোর্ট হতে পারে? আপনি যে বললেন যে ক্রাইম রিপোর্টে 3 ধরনের হয়, 2 নাম্বার বললেন যে পূর্বে ঘটেছে আলামত হচ্ছে, এগুলো ব্যাখ্যা করে একজনের রিপোর্ট ক্রস চেক করে, 3 নাম্বার বলছেন অনেক পুরনো ঘটনা বা অসঙ্গতিমূলক ডকুমেন্ট পর্যালোচনা বা গবেষণা করে এগুলা
নিয়ে রিপোর্ট করা। স্যার এটা কোন ধরনের রিপোর্টে হয়েছে? আচ্ছা এখানে তো আচ্ছা এটা হচ্ছে একদম ক্লাসিক মানে ধ্রুপদী, এটা ক্লাসিক ধ্রুপদী ইনভেস্টিগেটিভ রিপোর্টিং। ইনভেস্টিগেটিভ রিপোর্টিং এর কয়েকটা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে একটা ইনভেস্টিগেটিভ রিপোর্টিং এ তিনটা বিষয় থাকতে হয়। সেটা হচ্ছে নথিপত্র পর্যালোচনা করতে হয়, ইনভেস্টিগেটিভ রিপোর্টিং এ বিভিন্ন ধরনের বক্তব্য পর্যালোচনা করতে হয়, ইনভেস্টিগেটিভ রিপোর্টিং এ কোনো কিছু পর্যবেক্ষণ করতে হয়। তিনটা বিষয়, নথি পর্যালোচনা, পর্যবেক্ষণ যাকে বলছে আমরা অবজারভেশন, আর একটা হচ্ছে বক্তব্য বা স্টেটমেন্ট বা স্টেটমেন্ট নিয়ে আলোচনা। আপনি যদি এই পুরো ডকুমেন্টারিটা 1 ঘন্টা 23 সেকেন্ডের ডকুমেন্টারি যদি আপনি দেখেন, এটা আসলে ইট ইজ এ ক্লাসিক এক্সাম্পল অফ ইনভেস্টিগেটিভ রিপোর্টিং। এইটার মান কতটুকু, এটা কি উদ্দেশ্যে করা হয়েছে, এটা কেন করা হয়েছে, ভালো হয়েছে না মন্দ হয়েছে, আমি সেই দিকে যাচ্ছি না। আমি শুধু এটুকু বলতে চাই, আপনি যে প্রশ্নটা করলেন, এটা হচ্ছে একটা অপরাধ সংক্রান্ত বা একটা উচ্চ লেভেলের অপরাধ সংক্রান্ত একটা ক্লাসিক, একটা ধ্রুপদী, একটা বড় বাজেটের, একটা সময় নিয়ে করা একটা অনুসন্ধানী প্রতিবেদন, অনুসন্ধানী অনুষ্ঠানও বলতে পারেন আপনি, বা অনুসন্ধানী এপিসোড বলতে পারেন। আর কারো কিছু? কেউ কিছু বলবেন? কেউ কিছু বলবেন? আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে অনুসন্ধানী সাংবাদিকতার আরেকটা ছোট্ট একটা টপিক আলোচনা করে আজকের ক্লাসটা শেষ করি। সেটা সেটা এখানে আছে, এই বইটাতে আছে, এটা আপনারা দেখবেন। সেটা এই এই জায়গায় আলোচনা করা আছে। আপনারা যদি দেখতে পান তাহলে হয়তো এখানেও এই 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 বইটার মধ্যেও আলোচনাটা আছে। এই বইটার মধ্যে আলোচনা কি আছে বলা হচ্ছে, অপরাধ ও পুলিশ। অপরাধ ও পুলিশ। এখন কোন সমাজে পুলিশ নেই এমন তো দেশই নেই আসলে, পৃথিবীতে সব দেশেই পুলিশ আছে, এবং অপরাধ সংক্রান্ত ঘটনা প্রবাহ পুলিশই প্রথম জানতে পারেন, পুলিশকেই জানানো হয়। পুলিশের উপর আপনার আস্থা থাক আর না থাক, পুলিশকে আপনি পছন্দ করেন আর না করেন, অপরাধ সংক্রান্ত কোনো ঘটনা ঘটে গেলে পুলিশই কিন্তু আমাদের সহায়। পুলিশের কারণে নানা কারণে আপনি নানা নানা ধরনের বিষয়ে আপনার অসন্তোষ থাকতে পারে, কিন্তু মনে রাখার প্রয়োজন পুলিশই কিন্তু আপনার আশ্রয়স্থল। তার মানে হচ্ছে অপরাধ সংক্রান্ত কোনো ঘটনা ঘটলে সেটা পুলিশের কাছে যায় এবং পুলিশেরই দ্বারস্থ হতে হয়। এটা হচ্ছে নাম্বার 1। আর নাম্বার 2, পুলিশের সাথে সাংবাদিকের এক ধরনের সম্পর্ক থাকে। কি ধরনের সম্পর্ক? এটা হচ্ছে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর সম্পর্ক। কি ধরনের সম্পর্ক? এটা হচ্ছে একে অপরকে সহযোগিতা করার সম্পর্ক। কিছু কিছু ক্ষেত্রে এই সহযোগিতার সম্পর্কটা আরেক ধরনের অপরাধও হয়। হ্যাঁ? পুলিশ কিছু কিছু ক্ষেত্রে কিছু গোপন করতে চায়, সাংবাদিক সেই গোপনে সহযোগিতা করে, আবার সাংবাদিক পুলিশের কাছ থেকে কিছু ক্ষেত্রে প্রিভিলেজ নেয়। এরকম নানা ধরনের অভিযোগ, পাল্টা অভিযোগ, নানা ধরনের ঘটনা প্রবাহ আছে। তবে যদি আমরা স্ট্যান্ডার্ড কথা বলি, নীতির কথা বলি, নৈতিকতার কথা বলি, তাহলে বলতে হবে যে আসলে সাংবাদিকতার ক্ষেত্রে, অপরাধ সংক্রান্ত সাংবাদিকতার ক্ষেত্রে পুলিশ হচ্ছে সাংবাদিকের একটা বড় সোর্স, এবং সেই সোর্সকে সাংবাদিককে যথাযথভাবে ব্যবহার করতে হয়। মনে রাখা প্রয়োজন, কিছু কিছু ঘটনার ক্ষেত্রে পুলিশ হয়তো কিছু জিনিস চাপিয়ে রাখতে চান, কিছু কিছু বিষয় আড়ালে রাখতে চান, কিছু কিছু বিষয় সরিয়ে রাখতে চান, কিছু কিছু বিষয় দূরে রাখতে চান। সাংবাদিকের কাজ হচ্ছে সেই বিষয়গুলো উদ্ঘাটন করা, সাংবাদিকের কাজ হচ্ছে সেই বিষয়গুলো সামনে নিয়ে আসা, সাংবাদিকের কাজ হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে সংবাদ প্রকাশ করা। মনে রাখা প্রয়োজন, পুলিশের কাছ থেকে সাংবাদিক সহযোগিতা নেবেন, পুলিশের সাথে সাংবাদিক একবারে কাজ করবেন, কিন্তু পুলিশ যেভাবে চায়, পুলিশ যেভাবে ঘটনাটিকে ব্যাখ্যা করতে চায়, সেই বিষয়ে সাংবাদিক প্রশ্ন করবেন, বা সাংবাদিক সেইভাবেই প্রতিবেদন তৈরি করবেন না। এই যে আমার ফোনটা এখানে দেখছেন, আমি সাংবাদিক ছিলাম, আমার এই ফোনে এখনো ডিএমপি থেকে, এখনো র‍্যাব থেকে, এখনো বিভিন্ন জায়গা থেকে এসএমএস আসে। তারা বিভিন্ন অভিযানে যান, তাদের ব্রিফিং কখন হবে, কি কাজ, হ্যাঁ, এই ধরনের নানা ধরনের তথ্যপাত্র তারা জানান, সেগুলো কিন্তু আমরা পুলিশের কাছ থেকে জানতে পারি। তো আজকে আলোচনাটা এই রাখছি, এখানেই শেষ করতে চাই। যদি আপনাদের কোনো প্রশ্ন না থাকে, যদি আপনাদের কোনো জিজ্ঞাসা না থাকে, আর তারপরে আগামী দিন আমরা এই বই থেকে
দ্য কমপ্লিট রিপোর্টার বই থেকে আমরা একটা আলোচনা করব। সেই আলোচনাটা হচ্ছে যে অপরাধ সংক্রান্ত সাংবাদিকতার ক্ষেত্রে একটা রিপোর্ট তৈরি করার ক্ষেত্রে কি ধরনের আউটলাইন মেনে চলতে হবে, কোন আউটলাইনটা রেডি করতে হবে, কোন আউটলাইন ভিত্তিতে তথ্য সংগ্রহ করতে হবে, কোথা থেকে তথ্য সংগ্রহ করতে হবে এবং কিভাবে প্রতিবেদনটি তৈরি করতে হবে, তার একটি বড় আলোচনা। সেটা আগামী ক্লাসে সম্পূর্ণ হবে। আমি আপনাদের কাছ থেকে আজকের ক্লাস সম্পর্কে যদি কারো কোনো জানার থাকে, কোনো তথ্য থাকে, কোনো ব্যাখ্যা করার বিষয় থাকে, সেগুলো একটু আমাকে জানালে আমি পরবর্তীতে আপনাদের আপনাদের সেই প্রশ্নের উত্তরগুলো দিয়ে আজকের ক্লাসটি শেষ করতে চাই। কারো কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন? স্যার আপনার কোনো কথাই বলেন না, আমি যে কি খারাপ ক্লাস নেই আল্লাহই জানে। এটা তো খুবই বাজে অবস্থা আর কি। হ্যাঁ, তাহলে ঠিক আছে বাবা, আজকের মতো শেষ করি। ছোট ক্লাস, হ্যাঁ ছোট ক্লাস, ছোট টপিক, আমরা পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করছি। আগামী দিন আরেকটা আলাপ করবো, ঠিক আছে? তো আজকে তাহলে শেষ করি তাহলে। হ্যাঁ, তো আপনারা সবাই খুব ভালো থাকবেন, আপনাদের সবার জন্য শুভকামনা, আপনাদের সবার জন্য অনেক দোয়া। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমরা আশা করছি আগামীতে খুব তাড়াতাড়ি হয়তো আমরা ক্লাসে ফিরতে পারবো। ক্লাসে ফিরে হয়তো আমরা আপনাদের মূল পরীক্ষা নয়, আমরা হয়তো ওটাকে কি বলে, আপনাদের মিড টার্ম গুলো নিয়ে নিব বা অন্যান্য কাজগুলো হবে। যদিও তার জন্য আপনার সময় পাবেন, মানে ক্লাসে ঢুকেই ক্লাস পরীক্ষা হবে এমন নয়। তো সবকিছু মিলে হয়তো আমরা তাড়াতাড়ি ক্লাসে ফিরতে পারবো। তো ঠিক আছে, আজকের মতো তাহলে এটাই শেষ করছি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালামু সালাম। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রাখছি তাহলে। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ জি হাফেজ। স্যার।